স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। আমি নাহিদা মিতু, আমি গালিব ইবনে রিয়াজ। কারেন্ট ছাড়া আমরা তো কাজ করতে পারি না, ইলেকট্রিক কাজ। গেলে 1-1.5 ঘন্টা থাকে, আধা ঘন্টা থাকে, এরপরে আসে। হয়তো আমাদের যতটুকু উৎপাদন তার থেকে বেশি দেখাইছে মানুষের কাছে। সংঘবদ্ধ লুণ্ঠনকারী দল তৈরি হয়েছে। এই দল বিদ্যুৎ প্ল্যান্ট বানানোর ক্ষেত্রে তৈরি হয়েছে, ডিস্ট্রিবিউশন লাইন তৈরি করার ক্ষেত্রে তৈরি হয়েছে। সোর্সেস যত বেশি থাকবে, ফুয়েল ডাইভার্সিটি যত থাকবে, ততই আমাদের ঝুঁকিটা কম থাকবে। স্বচ্ছ, দক্ষ, প্রতিযোগিতামূলক যদি কাঠামো হয়, অর্থনৈতিক যে চাপ সৃষ্টি হয়েছে বিগত সময়কালে, এই থেকে এক ধরনের মুক্তি পাওয়া সম্ভব। গালিব, ভাদ্রের ভ্যাপসা গরমে কিন্তু বিদ্যুতের চাহিদা বেড়েছে, তবে গ্যাস সংকট, বড়পুকুরিয়া বন্ধ এবং পাশাপাশি আদানি এস আলম থেকে সরবরাহ কম, সব মিলিয়ে হঠাৎ দেশ জুড়ে দেখা দিয়েছে লোডশেডিং। এবং এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন 1.5 দশকে বিদ্যুৎ জ্বালানি খাতে চলেছে ব্যাপক লুটপাট। মিতু, এদিকে বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে। এই আবেদন করা হয়েছে। এখন দুপুরে এ নিয়ে থাকছে বিস্তারিত। তাড়াহুড়ো না, বলবো যে ইনফরমেশনের মিসকমিউনিকেশন, ডিসকমিউনিকেশন, এই জন্য আমরা ইনস্ট্যান্ট উই জাম্প অ্যান্ড ডু। জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ী এবং 4টা জেলায় রদবদল করা হয়েছে ফর বেটার ফাংশনিং। তারা জিসি থাকবে এক জেলা থেকে আরেক জায়গায়। গালিব, দেখছিলাম পদোন্নতি বঞ্চিতদের দাবির মুখে নিয়োগ পাওয়া 8 জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। এদিকে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছিল, তাই সেই ঘটনায় কমিটি গঠন করা হয়েছে এবং ডিসিদের নতুন যে তালিকায় সেখানে বিগত সরকারের সুবিধাভোগীদেরই রাখার অভিযোগ উঠেছে। এ নিয়েও এখন দুপুরে বিস্তারিত জানাবো। তবে কিন্তু শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে আপনি বলছিলেন যে ভাদ্রের ভ্যাপসা গরমে কিন্তু এখন যেভাবে আসলে মানুষের বিদ্যুতের চাহিদা ছিল, সে জায়গায় উল্টো লোডশেডিং হচ্ছে। এবং আপনি এটাও জানেন যে বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের যে চাহিদা, তার থেকে উৎপাদনের সক্ষমতা কিন্তু প্রায় দ্বিগুণ। কিন্তু সেই জায়গায় বলা হচ্ছে যে গত 15 বছরে জনগণকে সেটা বোঝানো হলেও আসলে মূলত এই জায়গায় লোটপাট হয়েছে বলেও জনগণ তাই মনে করছে। এবং সবথেকে বড় যে ব্যাপারটা, যে এখানে যে উৎপাদন বিদ্যুতের, তার যে জ্বালানি, সেটার অন্যতম উপাদান কিন্তু গ্যাস, সেটারও সংকট রয়েছে। সেই সাথে বড়পুকুরিয়া যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটাও কিন্তু এখন পুরোপুরি বন্ধ। এবং গালিব, আপনি জেনে থাকবেন যে আদানি এস আলম গ্রুপ থেকেও সরবরাহ কম রয়েছে। এই কারণেও কিন্তু বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে প্রায় 1,500 মেগাওয়াট। এবং এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছে যে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে চলেছে ব্যাপক লুটপাট, যে কারণে এই অবস্থা। এ নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে মাজহার মাহবুবের, দেখে নিব সেটি। সেপ্টেম্বরের শুরুর দিকে কয়েকদিন ধরেই বেড়েছে লোডশেডিং। রাজধানীর বাড্ডা, শাহজাদপুর, রামপুরা, মালিবাগ, খিলগাঁও, আরামবাগ সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা বলছেন দিনে ও রাতে একাধিকবার চলে যাচ্ছে বিদ্যুৎ, ফিরছে ঘন্টারও বেশি সময় পর। অতিষ্ঠ জনজীবন, প্রভাব পড়ছে রুটি রুজিতে। কারেন্ট ছাড়া আমরা তো কাজ করতে পারি না, ইলেকট্রিক কাজ। 1 ঘন্টা থাকে আর 1 ঘন্টা থাকে না। গরম লাগে বেশি, আর অন্ধকারের ভিতরে তো কাজও করা যায় না। কারেন্ট গেলে 1-1.5 ঘন্টা থাকে, আধা ঘন্টা থাকে, এরপরে আসে। তবে পতন হলেও এ অবস্থার জন্য রাজধানীবাসী দায়ী করছেন গত 15 বছরের আওয়ামী শাসনে বিদ্যুৎ খাতে গোজামিলের ইশতেহার বাস্তবায়নকেই। হয়তো আমাদের যতটুকু উৎপাদন তার থেকে বেশি দেখাইছে মানুষের কাছে ভালো সাজার জন্য। এই কারণে ভালো মানুষ আসার পরেও আমরা এই বিদ্যুতের ঘাটতিটা দেখতে পাচ্ছি, আমাদের লোডশেডিংগুলো হচ্ছে। আদানি দিয়ে হাসিনা একটা নতুন খেল শুরু করছে, আমাদের বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টটা বন্ধ করার ব্যবস্থা করছে। সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টাতে তীব্র গরমে সর্বোচ্চ চাহিদা থাকায় বরাবরের মতোই লোডশেডিং করতে হয় বিদ্যুৎ বিভাগকে। পিডিবির তথ্য বলছে সেপ্টেম্বরের প্রথম 9 দিনে দেশে বিদ্যুতের চাহিদা ওঠানামা করেছে 13,000 মেগাওয়াট থেকে 15,500 মেগাওয়াটে। এর বিপরীতে প্রতিদিন লোডশেডিং করতে হয়েছে 400 থেকে 1,973 মেগাওয়াট পর্যন্ত। যদিও সর্বোচ্চ 600 মেগাওয়াট লোডশেডিংয়ের পরিকল্পনা ছিল পিডিবির।
সূত্র বলছে দেশে মোট 140টি পাওয়ার প্ল্যান্টের মধ্যে পুরোপুরি বন্ধ 40টি, বাকি 100টির মধ্যেও আংশিক বন্ধ আছে বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট। এছাড়াও মূল্য পরিশোধে বাকি পড়ায় চুক্তির চাইতেও প্রায় 400 মেগাওয়াট সরবরাহ কমিয়ে আদানির বিদ্যুৎ আসছে 1100 মেগাওয়াটের মতো। এদিকে কয়লা সংকট নয়, বরং যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকার কথা জানিয়েছে পিডিবি। তারা বলছে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল 3 মাসেও মেরামত না হওয়ায় গ্যাস সরবরাহে সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে বিদ্যুৎ উৎপাদনে। পুরোপুরি বিদ্যুৎ আসছে না বাঁশখালীর এস আলমের পাওয়ার প্ল্যান্ট থেকেও। আর এটা যদি এসে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ করেন, আমরা একটা ক্রাইসিস থেকে আমরা পেট্রো বাংলাতেও বলেছিলাম একটু গ্যাস বাড়াইতে, তাহলে আমি যদি ব্যবসায়ী বানায় তাদের লাভ। সংশ্লিষ্টরা বলছেন শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ব্যবস্থাকে একটি সিন্ডিকেটের জন্য লাভজনক খাতে পরিণত করা হয়েছে, যার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। এই যে একটা সংঘবদ্ধ লুণ্ঠনকারী দল তৈরি হয়েছে এবং সেটা এই দল বিদ্যুৎ প্ল্যান্ট বানানোর ক্ষেত্রে তৈরি হয়েছে, ডিস্ট্রিবিউশন লাইন তৈরি করার ক্ষেত্রে তৈরি হয়েছে, তারপরে আপনার এলএনজি টার্মিনাল বানানোর ক্ষেত্রে তৈরি হয়েছে, কয়লা পাওয়ার প্ল্যান্ট তৈরি করার ক্ষেত্রে তৈরি হয়েছে, গ্যাস আমদানির ক্ষেত্রে তৈরি হয়েছে। সেখানের হিসাবটার কোনো পাত্তা পাওয়া যায় না, এই জন্য যে সেখানে বিল্ডিং বানাতে হয়, মাটি গর্ত করতে হয়, মাল আনতে হয় ইত্যাদি নানা একটা ফ্যাক্টর আছে, যে হিসাবটা অনেক জনগণ ভাবে বিরাট একটা পাওয়ার স্টেশন হচ্ছে। এই যে হচ্ছে এইটাতে ওরা অর্থ অনেক বেশি মারে। বিদ্যুতের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অর্থের পর্যাপ্ততার পাশাপাশি জ্বালানি উৎপাদনের ক্ষেত্র বাড়ানোর বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। একই সঙ্গে ঢালাওভাবে সাজাতে হবে গত 15 বছরে চলা অরাজকতার এ খাতকে। জ্বালানি আমদানি, বিদ্যুৎ আমদানি এবং নিজস্ব জ্বালানি থেকে যখন আমরা বিদ্যুৎ উৎপাদন করি তখন এটা একটা মিক্সচার, ফুয়েল মিক্সের মাধ্যমেই হয়, এবং সেটাকে স্টেবল করার জন্য যত বেশি সোর্সেস যত বেশি থাকবে এবং ফুয়েল ডাইভার্সিটি যত থাকবে ততই আমাদের ঝুঁকিটা কম থাকবে। স্বচ্ছ, দক্ষ, প্রতিযোগিতামূলক যদি কাঠামো হয় তাহলে যেটি হয় যে বিদ্যুৎ খাতে যে বিপুল পরিমাণে অপচয় হয়েছে এবং সরকারের অর্থনৈতিক যে চাপ সৃষ্টি হয়েছে বিগত সময়কালে, এর প্রায় পুরোটি পুনরুদ্ধার, মানে এই থেকে এক ধরনের মুক্তি পাওয়া সম্ভব। দেশে সর্বোচ্চ 17 থেকে 18 হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বিগত সরকারের দাবি ছিল উৎপাদন সক্ষমতা প্রায় 30 হাজার মেগাওয়াট। সক্ষমতার চাইতেও 10 হাজার মেগাওয়াট বেশি উৎপাদন ক্ষমতার পেছনে ক্যাপাসিটি ভর্তুকি গুনতে হয়েছে বছরে 30 হাজার কোটি টাকারও বেশি। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ আইন 2010 স্থগিতের মাধ্যমে এ খাত সংস্কারে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। মাঝার মাহবুব, এখন ঢাকা। গালিব, লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চল। এর মধ্যে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে, এতেও কিন্তু ভোগান্তি বেড়েছে। এর মধ্যে আবার দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রেও বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আসলে কবে নাগাদ যে বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হবে সেটা আসলে কেউ বলতে পারছে না, যদিও অন্তর্বর্তী সরকারের থেকে কিছুদিন আগে বলা হয়েছিল যে সহসাই এই বিদ্যুতের যে লোডশেডিং হচ্ছে সেটি সমাধান হবে না। এতে কিন্তু আসলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং স্বাভাবিক যে ব্যবসায়িক যে কার্যক্রম সেটিও স্থবির হয়ে পড়ছে। ক্ষতির একটা আশঙ্কা ব্যবসায়ীরা করছেন। এ নিয়ে আমিরুল বাপির একটা প্রতিবেদন রয়েছে। কয়েকদিন ধরেই রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে চলেছে মৃদু তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ জনজীবন, এর সাথে মরার উপর খাড়ার ঘা হয়ে যুক্ত হয়েছে লোডশেডিং। ভাদ্রের তীব্র গরমে বেড়েছে বিদ্যুতের চাহিদা, কিন্তু সেই অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না প্রতিষ্ঠানগুলো। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত একই অবস্থা। শহরগুলোতে গড়ে 8 থেকে 10 ঘন্টা থাকছে লোডশেডিং। গ্রামের অবস্থা আরও ভয়াবহ। জনজীবনের পাশাপাশি প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। ব্যাহত হচ্ছে শিল্প ও কলকারখানার উৎপাদন। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সহ হালকা প্রকৌশলের কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে। সময় মতো পণ্য ডেলিভারি দেওয়া যাচ্ছে না। উত্তরের শহর সৈয়দপুরে হালকা প্রকৌশলের প্রায় 450 কারখানার চিত্র অনেকটাই অভিন্ন। ব্যবসায়ীরা জানান, সব মিলিয়ে শুধু সৈয়দপুরেই প্রতিদিন ক্ষতি অর্ধশত কোটি টাকা। সারাদিনে মনে করেন 3 ঘন্টা, 2.5 ঘন্টা এরকম করে দিচ্ছে। মনে করে যে আমরা খুবই চাপে আছি। আধা ঘন্টার কাজ আমরা সেই মাধ্যমে আপনার মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা লাগে যাচ্ছে। 5টা-6টা স্টাফ আছে, স্টাফকে বেতন কিভাবে দেবো আর আমরা পার্টিকে মাল কিভাবে সাপ্লাই দেবো। ডিউটি টাইম হলো আমাদের সকাল 9টার দিকে রাত 9টা,
2 ঘন্টা লাঞ্চ টাইম, এর মধ্যে আমার প্রতিষ্ঠানে প্রতি আওয়ারে 300 টাকা করে যাচ্ছে। এখন 5 ঘন্টা কারেন্ট থাকে না, 5 ঘন্টায় 1500 টাকা। একদিনে কমপক্ষে আমাদের সৈয়দপুর থেকে কমপক্ষে একদিনে 2 কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ বিভাগ বলছে দেশের বেশ কিছু প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না, ফলে চাহিদা মতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে বড়পুকুরিয়া। সোমবার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3য় ইউনিট বন্ধ হয়ে গেলে পুরো অচল হয়ে পড়ে এই কেন্দ্রটি। সংশ্লিষ্টরা বলছেন 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রের 3 ইউনিটের মধ্যে 2 নম্বর ইউনিটটি এই বছর শুরু থেকে নষ্ট। এটার সক্ষমতা ছিল 125 মেগাওয়াট। 1 নম্বরটি ওভারহেলিংয়ের জন্য সাময়িক বন্ধ আছে। 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3 নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি সারিয়ে শনিবার চালু করা হয়। তবে 2 দিনের মাথায় আবারও ত্রুটি দেখা দিলে সোমবার পুরোপুরি বন্ধ হয়ে যায়। অকার্যকর হয়ে পড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা। চীনা প্রতিষ্ঠান যন্ত্রাংশ সরবরাহ না করা পর্যন্ত এই ত্রুটি মেরামত সম্ভব হবে না। ওই 1 নম্বরটা আমরা মেইনটেনেন্সের জন্য এমনি বন্ধ করছি, ওটা 2-1 দিনের মধ্যে চালাবো। 2 নম্বরটা তো 20 সাল থেকেই বন্ধ। চায়নাদের সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল, ওরা মাল দেয়নি ডিউ টাইমে, এখন বলছে দেবে। ওরা যদি দিত তাহলে তো আর বন্ধ হতো না। তবে 1 নম্বর ইউনিট ওভারহেলিং শেষে 2-1 দিনের মধ্যে চালুর আশা কর্তৃপক্ষের। কিন্তু এই ইউনিট চালু হলেও লোডশেডিং খুব বেশি কমবে না বলে ধারণা করছেন কর্মকর্তারা। 2006 সালে চীনের সহযোগিতায় দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়। আমিরুল বাপ্পি, এখন দিনাজপুর। শেখ হাসিনার সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহীকে বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একই সাথে তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। এর আগে রাতে রাজধানীর গুলশান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। তারা দুজনই পৃথক 2টি হত্যা মামলার আসামি। পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দাবির মুখে সদ্য নিয়োগ পাওয়া 8 জন জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। একই সঙ্গে সচিবালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে 1 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে জড়ো হন বঞ্চিতরা। তাদের অভিযোগ, সদ্য নিয়োগ পাওয়াদের মধ্যে অনেকেই বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ছিলেন। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার। সংস্কারের অংশ হিসেবে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে হতে থাকে রদবদল। এরই ধারাবাহিকতায় 2 দফায় গত 9 ও 10 সেপ্টেম্বর 59 জেলায় নতুন জেলা প্রশাসক পদায়ন করা হয়। এ নিয়ে মঙ্গলবার জনপ্রশাসন বিভাগে হট্টগোল হয় বঞ্চিত কর্মকর্তাদের মাঝে। তাদের দাবি, ডিসি নিয়োগে বৈষম্য করা হয়েছে। এরপর বুধবার সকালে বৈষম্যের শিকার কর্মকর্তারা বৈঠক করেন জনপ্রশাসন বিভাগের যুগ্ম সচিবের সাথে। যোগ্য, মেধাবী ও সৎ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি তোলেন তারা। প্রদান করা হয়েছিল, যেটা নিয়ে আপত্তি আছে, যেটা বলা হচ্ছে যে বৈষম্য যারা ছিল, বঞ্চিত যারা ছিল, তাদেরকে বাদ দিয়ে আগের সরকারের যারা সুবিধাবাদী বা সুবিধাভোগী তাদেরকে প্রদান করা হয়েছিল। তাদেরকে নিয়ে আজকে যে ব্রিফিং হওয়ার কথা ছিল, সেই ব্রিফিংটা ক্যাবিনেট ডিভিশন থেকে এখনই জানানো হয়েছে, সেই ব্রিফিংটা ক্যান্সেল করা হয়েছে। আমাদের দাবি এই প্রজ্ঞাপন 2টি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতা, যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন করা। মঙ্গলবার হট্টগোলের সংবাদ তখনই সরকারের উচ্চ মহলে পৌঁছায়। এই ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে 1 সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়। নতুন পদায়নকৃত 59 জেলা প্রশাসকের মধ্যে 8 জনকে ইতোমধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন বিভাগ। জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ী,
এবং এই 8টা। আর আমরা বললাম যে 4টা জেলায় রদবদল করা হয়েছে ফর বেটার ফাংশনিং। তারা জিসি থাকবে এক জেলা থেকে আরেক জায়গায়। জেলা প্রশাসক নিয়োগে তাড়াহুড়ো নয়, বরং তথ্যের ঘাটতি ছিল বলে জানান তিনি। তাড়াহুড়ো না, বলবো যে ইনফরমেশনের কি বলবো মিসকমিউনিকেশন, ডিসকমিউনিকেশন, ডিস্টর্টেড অর কমিউনিকেশন গ্যাপ, অথবা যাকে যখন যে তথ্যটা আমাদেরকে দেওয়ার কথা ছিল এই তথ্যটা পরে আসছে। এই জন্য আমরা ইনস্ট্যান্ট উই জাম্প অ্যান্ড ডু। আগামী 3 দিনের মধ্যে 8 জেলায় নতুন করে জেলা প্রশাসক নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার এই ভাষণ বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া সামনে চলে আসে। এরই ধারাবাহিকতায় গত 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। এরপর গত 25 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এর 2 সপ্তাহ পরে আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম বিতর্কে ট্রাম্প কামালার জ্বালাময়ী কথার লড়াই। অর্থনীতি, গর্ভপাত ইস্যুতে ডেমোক্র্যাট শিবিরের আক্রমণের জবাবে ট্রাম্প ছুড়ে দেন অভিবাসী ও যুদ্ধের ইস্যু। Welcome back to this historic ABC News presidential debate tonight. We're going to continue here. It is well known that he admires dictators. It is well known that he said when Russia went into Ukraine, it was brilliant. I just ask one question. Why does Biden go in and kill the Keystone Pipeline and approve the single biggest deal that Russia's ever made, Nord Stream 2, the biggest pipeline anywhere in the world going to Germany and all over Europe? এখন দুপুরের শেষ অংশে নিয়ে থাকছে বিস্তারিত। এখন নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। ছাত্র জনতার হাতে সফল বিপ্লবে গঠিত অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য খাতে জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তাই বৈষম্যের শিকার চিকিৎসক কর্মকর্তাদের পদায়ন করে স্বাস্থ্য প্রশাসন ঢেলে সাজানোর দাবি জানিয়েছে ন্যাশনাল ডক্টর ফোরাম, এনডিএফ। দেলোয়ার দোলনের প্রতিবেদনে বাকিটা জানব। কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। জনতার উত্থান ঠেকাতে মরিয়া হয়ে ওঠে সরকার। ঘটে প্রাণহানি, আহতদের দীর্ঘ সারি। এ সময় আহতদের চিকিৎসা নেওয়া সহজ ছিল না। পুলিশের গুলিতে গুরুতরদের পড়তে হয় চরম বিপাকে। চাইলেও কাতরানো মানুষটার কাছে যেতে পারেননি অনেক চিকিৎসক। 5 আগস্টের পূর্বে ঘটে যাওয়া সেই ভয়াবহ অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম, এনডিএফ, যেখানে উঠে আসে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের আমলের স্বাস্থ্য খাতে ধ্বংসের চিত্র। হাসপাতালগুলো রূপ নেয় রাজনৈতিক প্রতিষ্ঠানে, যেখানে নিরাপদ ছিলেন না ভিন্নমত পোষণ করা কোনো চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী। দীর্ঘ 15 বছর সময় স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর, মেডিকেল ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের সকল বিভাগে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বিগত সময়ে যত দুর্নীতি হয়েছে তার যথাযথ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব প্রদান করে স্বাস্থ্য খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। ছাত্র জনতার হাতে সফল বিপ্লবে গঠিত অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য খাতে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। তাই বৈষম্যের শিকার চিকিৎসক কর্মকর্তাদের পদায়ন করে স্বাস্থ্য প্রশাসন ঢেলে সাজানোর দাবি জানানো হয়। ছাত্র জনতার বিপ্লবের ফসল গড়ে তুলতে তথা দেশের আপামর জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং তা বাস্তবায়ন করতে হবে। এই লক্ষ্যে শক্তিশালী স্বাস্থ্য কমিশন গঠন করতে হবে। এ সময় ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিতে অস্বীকৃতি দেওয়া চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের শনাক্ত করে বিএমডিডি এর রেজিস্ট্রেশন বাতিলের দাবি করা হয়। 1 তারিখের পর থেকে যারা
সরকারের আনুগত্যের দোহাই দিয়ে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যেটা করছি যে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ফুটেজে যা কিছু প্রমাণাদি আছে সেটা যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরাও চেষ্টা করছি। সংবাদ সম্মেলনে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত সহ আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে স্বাস্থ্য খাতে চিকিৎসকদের চাকরির বয়স সীমা অনুযায়ী নিয়মিত প্রদায়নের দাবি করা হয়। যে আমাদের চিকিৎসক এবং দেলোয়ার দোলন, এখন, ঢাকা। গালিব, ডেঙ্গু রোগীদের চিকিৎসা করাতে যেসব স্বজনরা তাদেরকে নিয়ে আসছেন তারাও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং ঢাকার হাসপাতাল মুগদা হাসপাতালেও মশার উপদ্রব বেড়েছে এবং সেটি নিধনে তেমন কোনো কার্যকরী উদ্যোগ নেই এবং সেখানকার যে পরিচালক রয়েছেন তিনিও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এবং আওয়ামী লীগ সরকার পতনের পর বায়োহাজার্ড পলিথিন সহ আরও অনেক যন্ত্রপাতি কেনাকাটা না হওয়ার কারণে ডেঙ্গুর এই ভরা মৌসুমেও ডেঙ্গুর যে বর্জ্য সেই ব্যবস্থাপনায় আসলে ঘাটতি দেখা দিয়েছে। এনে মেহরিন অ্যানির প্রতিবেদন রয়েছে। ডেঙ্গু নিয়ে ঢাকার মুগদা হাসপাতালে এক সপ্তাহ আগে ভর্তি হয়েছেন কোনাপাড়া থেকে আসা মনিরুল ইসলাম। মেঝেতে চিকিৎসা নিচ্ছেন তিনি। ডেঙ্গু ডেডিকেটেড 3টি ওয়ার্ডে চাপ এত বেশি যে দেখা দিয়েছে শয্যা সংকট। না, মশারি টানানো যাচ্ছে না, তারা বলেও না যে মশারি টানাতে হবে, কোনো উপদেশও দিতে আসছে না কোনো কিছুর। যে কাজ করছে, কারণ এখানে কোনো জ্বালানো নাই, কোনো মশারি টানার কোনো ব্যবস্থা নাই, তারপর ফ্যানের গত ব্যবস্থা নাই, গরমে থাকছে, রোগীর সাথে আমি অসুস্থ হচ্ছি। ঢাকার যেসব সরকারি হাসপাতালে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয় তার মধ্যে মুগদা হাসপাতাল একটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার বাইরের ডেঙ্গু রোগীও চিকিৎসা নিতে আসেন এখানেই। চিন্তা বাড়ছে রোগীর স্বজনদের নিয়ে। ওয়ার্ডের চারপাশে বড় বড় খোলা জানালা, মশা কমাতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। অতিরিক্ত গরম এবং রোগী থাকায় মশারি টানানোরও কোনো জো নেই তাদের। এতে আমাদের নিতেও সমস্যা, ফালাইতেও সমস্যা। এই কারণে ময়লাটা একটু, এই যে আজকের ময়লাটা যেমন নামছে, আজকের ময়লাটা দেখা যাইতেছে অনেক ময়লা জমে গেছে, কিন্তু পলি থাকলে তো আমি ফালাইতে পারতাম, আমার সমস্যা হইতো, এই সুবিধা হইতো। হাসপাতালটির বাইরে গিয়ে দেখা গেল সবচেয়ে বড় ডেঙ্গু চিকিৎসা সেবা দেওয়া হাসপাতালই যেন মশা উৎপাদনের কারখানা। এই হাসপাতালে কাচের বোতল, সিরিঞ্জ, স্যালাইন ব্যাগ ও প্লাস্টিকের নল, ব্লেড, কাঁচি পড়ে আছে উন্মুক্ত অবস্থায়। পরিচ্ছন্নতা কর্মীদের অভিযোগ, গেল 3 মাস ধরে পলিথিন ছাড়া ময়লা ফেলছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচালকের সাথে কথা বলতে গিয়ে জানা গেল পরিচালক নিজেই ডেঙ্গুতে আক্রান্ত। হাসপাতালটির সহকারী পরিচালক জানান, সরকার পতনের পর নতুন অর্থবছরের জন্য বায়োহ্যাজার্ড পলিথিন সহ অন্যান্য যন্ত্রপাতি কেনাকাটা শুরু হয়নি। ফলে ডেঙ্গুর পিক সিজনেও বর্জ্য ব্যবস্থাপনায় অনেকটা বেগ পেতে হচ্ছে তাদের। সেক্ষেত্রে ওখানকার আলাদা একজন প্রজেক্ট ডিরেক্টর ওখানে নিয়োগ দেওয়া হয়েছে, তো ওনারা ওই অংশটা দেখছে। তারপরও আমরা বৃহত্তর স্বার্থে আমরা সিটি কর্পোরেশনের সাথে মিলেই গত 1 মাস আগেও আমরা পুরো জায়গাটাকে পরিষ্কার করেছি এবং যে সমস্ত গাছগুলো আছে। এবছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 102 জনের, যার মধ্যে সেপ্টেম্বরের প্রথম 10 দিনেই মৃত্যু হয়েছে 19 জনের। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এখন দুপুর। টানা অস্থিরতার পর এখন কিছুটা শান্ত রয়েছে সাভারের আশুলিয়ার পোশাক কারখানার পরিস্থিতি। তবে আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে জেলার কলমা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, এখন পর্যন্ত কতটি কারখানা বন্ধ আছে? আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার পলাশবাড়ি এলাকায়। আপনি নিশ্চয়ই জানেন যে গেল 2 সপ্তাহ ধরে শ্রমিক অসন্তোষের ফলে কিন্তু গোটা শিল্পাঞ্চল সাভার আশুলিয়া কিন্তু অনেকটা উত্তাল রয়েছে, যার ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি কোনো না কোনো পোশাক কারখানা কিন্তু প্রতিদিনই বন্ধ হচ্ছে, আবার কিছু কারখানা খুলে দেওয়া হচ্ছে। ফলে আজকে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বাইপাইল আব্দুল্লাহপুর যে সড়ক রয়েছে, জামগোড়া নবীনগর, জামগোড়া শিমুলতলা ইউনিক এবং 6তলা এরিয়ার মোটামুটি 70টি পোশাক কারখানা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 2006 সালের
শ্রম আইন অনুযায়ী কিন্তু 13(1) ক ধারা অনুযায়ী বন্ধ করা হয়েছে 45টি পোশাক কারখানা। ফলে কিন্তু শ্রমিকরা যে কদিন কারখানা বন্ধ থাকবে সে কয়দিন কিন্তু তারা আসলে কোনো বেতন ভাতা বা কোনো রকমের সুবিধাদি পাবেন না। এছাড়াও আরও 25টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি হিসেবে। সেই কারখানাগুলো নির্দিষ্ট সময় পরে হয়তো খুলে দেওয়া হবে। সেগুলোর মধ্যে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কিছু অসন্তোষের ব্যাপার রয়েছে, সেগুলো নিয়ে কথা চালাচালি হচ্ছে। মালিক পক্ষের সাথে বিভিন্ন সময় কথাবার্তা হচ্ছে, আলোচনা ফলপ্রসূ হচ্ছে না বিধায় কিন্তু দিনের পর এই সমস্যাটি জিয়ে রাখা হয়েছে, জিয়ে রয়েছে। এবং যদি একটু জানাতে চাই, এই সমস্যাগুলো কিন্তু কমপ্লায়েন্সের আওতাভুক্ত যেসব ফ্যাক্টরি রয়েছে সেসব ফ্যাক্টরিগুলোতে কিন্তু এসব কোনো শ্রমিক বিক্ষোভ বা শ্রমিকদের কোনো দাবি দেওয়া নিয়ে কোনো আন্দোলন নেই। এবং ডিইপিজেডের মধ্যেও কিন্তু 2-1টি কারখানা বাদে কোথাও কোনো আন্দোলন বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি। এবং পরিস্থিতি সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের কিন্তু যথেষ্ট স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু মাঠে দেখেছি আমরা বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু একত্রে কাজ করছে। আমরা যেসব তথ্য আপনাদেরকে জানিয়েছি, আসলে এইসব তথ্য কিন্তু দুপুরের দিকে শিল্প পুলিশের যিনি এসপি রয়েছেন তিনি কিন্তু এইসব তথ্য নিশ্চিত করেছেন। আমি এই মুহূর্তে যে গার্মেন্টসটির সামনে দাঁড়িয়ে রয়েছি, পার্ল ফ্যাশন লিমিটেড, এটিও কিন্তু বন্ধ ছিল। আজকে সকালে আবার আমরা দেখেছি মালিক পক্ষের সাথে শ্রমিক পক্ষের আলোচনা হয়েছে এবং দীর্ঘ আলোচনার ফলে কিন্তু এই গার্মেন্টসটির মালিক কিন্তু শ্রমিকদের দাবি দেওয়া মেনে নিয়েছে। ফলে কিন্তু এই গার্মেন্টসটির মালিক দাবি দেওয়া মেনে নেওয়ার ফলে কিন্তু এটি কিন্তু আগামীকাল সকাল থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে এবং শ্রমিকরা কিন্তু স্বতঃস্ফূর্ত কাজ করবে বলে নিশ্চিত করেছেন মালিক পক্ষ। সাভারের শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। গালিব, নিয়ম এবং আইনের তোয়াক্কা না করে একেবারেই রাজধানী জুড়ে বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি চালিত ইজি বাইক এবং রিক্সা। সিগন্যাল মানছে না, যেখানে সেখানে যাত্রী উঠেছে, পাশাপাশি মহাসড়কও দাপিয়ে বেড়াচ্ছে সব রিক্সাগুলো। মিতু, আপনি মহাসড়কের কথা বলছিলেন, ফ্লাইওভারের উপরে কখনো ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেখেছেন? কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটাও হচ্ছে এবং যে কারণে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে এবং সার্বিকভাবে ঢাকা শহরের যানজট তীব্র আকার ধারণ করেছে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। হঠাৎ করে রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিক্সা, অটোরিকশা ও বাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট পেয়েছে ভিন্ন মাত্রা। ব্যাটারি চালিত রিকশার এই জট নগরবাসীর কাছে এখন বিস্ফোরায় পরিণত হয়েছে। শুধুই কি সড়ক, নিয়ম নীতির তোয়াক্কা না করে উড়াল সড়কে উঠে যাচ্ছে ব্যাটারি চালিত এই 3 চাকার বাহন। মহাসড়ক কিংবা উড়াল সড়কে ওঠার বিষয়ে জানতে চাইলে অবৈধ এ যানের পক্ষে সাফাই গাইলেনের চালকরা। এই যে জ্যাম ভাই 2-3 জন উঠছে, আমি উপরে ওইটাই লেগাইছি, আমি হয়েছি। ভিতরের রাস্তাগুলো ক্লিয়ার করুক। আজকে তো আমার হাড়ে ব্যথা, আর হাড়ের ব্যথা লইয়া আমি ভাঙ্গা রাস্তায় চালামু মরতে। তোমার বউ বলবেন খারাপ কিনা, এখন তো বাঁচতে আছে এই মেইন রোডে চালাইয়া। আগে তো পুলিশে ধরতো, আপনার পুলিশে ধরে জরিমানা নিত, মারধর করতো। এই সাধারণ আমার এই জরিমানা নিচ্ছে, মারধর করছে। এখন তো আবার দেখেন না, পুলিশের সামনে যাওয়া যাওয়া করতেছে, পুলিশে কিছু বলে না। দীর্ঘদিন ধরে রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে প্যাডেল চালিত রিকশাকে। সীমিত সংখ্যক লাইসেন্সের বিপরীতে অনুমোদনহীন লক্ষ লক্ষ রিকশা চলছে এই নগরীতে। সম্প্রতি এর সাথে যোগ হয়েছে লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত রিকশা। যানজটের তীব্রতা ও দুর্ঘটনা রোধে 2021 সালের ডিসেম্বরে ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও আমদানি নিষিদ্ধের নির্দেশনা দেয় হাইকোর্ট। স্থানীয় সরকার আইন 2009 অনুযায়ী যে সকল যান থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কর আদায় করতে পারে বা নিবন্ধন দিতে পারে, সেই তালিকায় নেই ব্যাটারি চালিত এই বাহন। ফলে একদিকে সরকার যেমন বিপুল রাজস্ব হারাচ্ছে, তেমনি বাড়ছে নাগরিক ভোগান্তি। আগে তো জ্যাম ছিল না, এখন যে রিক্সা আছে সব অটো গাড়ি উঠতে আছে মেন রোডে, এই কারণে এত পরিমাণ জ্যাম। হাইকোর্টের একটা রায় আছে, এটা কোনোভাবে চলতে পারবো না। তারপরে এটা এখন জোর জুলুম ভাবে আমি মনে করি চলতেছে। তার আর কোনো ট্রেনিং নাই, দক্ষতা নাই। একটা 10 বছরের শিশুও দেখছি অটোরিকশা চালায়। জনভোগান্তির পাশাপাশি সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এই ব্যাটারি চালিত রিকশা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই পর্যন্ত মোট সড়ক দুর্ঘটনার 14.3% ঘটে ব্যাটারি চালিত বাহনগুলোর মাধ্যমে। কোন সড়কে কী পরিমাণ ব্যাটারি চালিত রিকশা চলবে সে বিষয়ে নীতিমালা এবং বাহনগুলোর নির্দিষ্ট কাঠামো না থাকায় সড়কগুলো অনিরাপদ হয়ে উঠছে বলে মনে করছেন এই পরিবহন বিশেষজ্ঞ। কোনো ধরনের স্পেসিফিকেশন ছাড়া এই ধরনের রিকশা বানিয়ে ফেলছেন। ফলে আমরা কিন্তু সড়কে দেখছি বিভিন্ন সংস্করণের এই ধরনের রিকশা, কোনোটা পেট মোটা, কোনোটা লম্বা, কোনোটার উপরে আপনি দেখবেন যে একটা ছাউনি দেওয়া আছে। অর্থাৎ যে যেভাবে পারছে সেভাবে তারা কিন্তু এই রিকশাগুলি বানিয়ে ফেলছে। এতে সমস্যা হলো আমার সড়কের যে প্রোডাক্টিভিটি থাকার কথা ছিল
সেই প্রোডাক্টিভিটি নাই। এখানে যানজটের পাশাপাশি আমি মনে করি যেহেতু টেকনিক্যাল স্পেসিফিকেশন বাইরে গিয়ে তৈরি করছে, যেহেতু টেকনিক্যাল স্পেসিফিকেশনই নাই, ফলে এরা কিন্তু আমাদের সড়ককে অনেকটা অনিরাপদ করে তুলেছে। ধীরে ধীরে ব্যাটারি চালিত বাহনের সংখ্যা কমানোর উদ্যোগ নেয়ার পাশাপাশি চালকদের পুনর্বাসন প্রক্রিয়ায় গেলে এই সমস্যা কিছুটা হ্রাস পাবে বলেও মনে করেন তিনি। মূল সড়ক থেকে তাদেরকে আমাদের যে শাখা সড়কগুলি আছে, সেকেন্ডারি রোড আছে, সেখানে তাদেরকে নিয়ে যেতে হবে। এখানে আয় এবং ব্যয়ের মধ্যে আসলে একটা পুনর্বাসনের দরকার আছে, কারণ তাদের কিছু ব্যয়ের খাত আছে যে জায়গাগুলিতে আসলে নিয়ন্ত্রণ আনা সম্ভব, বিশেষ করে চাঁদাবাজি। তাদের দৈনিক যে পরিমাণ জমা দিতে হয় তার পাশে সড়কে যখনই তারা চালাচ্ছেন তাদেরকে একটা বড় অংশ কিন্তু চাঁদা দিতে হয়। আপনি যদি চাঁদাটা নিয়ন্ত্রণ করতে পারেন, এক্সটর্শন যেভাবে হচ্ছে, এই ব্যাটারি চালিত রিক্সা করে একটা বড় দুষ্টচক্র তৈরি হয়েছে, এই সিন্ডিকেট যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে প্রতিদিন তাদের যে জমা এবং যে রাস্তায় চলতে গেলে যে পরিমাণ খরচ করতে হয় সেটা তখন কিন্তু কমে আসবে। বাংলার টেসলা খ্যাত ব্যাটারি চালিত এই বাহনগুলো বিপুল সম্ভাবনা নিয়ে হাজির হলেও তা এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সময়ে গন্তব্যে যাওয়া এবং সাশ্রয়ী ভাড়ার জন্য অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ব্যাটারি চালিত এই 3 চাকার বাহনগুলো। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন এই যানগুলোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করলে এর সুফল ভোগ করতে পারবে সাধারণ মানুষ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। গালিব, কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে আগামী 2 বছরের মধ্যে ইসরায়েলের কোনো চিহ্ন থাকবে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে কিভাবে বসে দুপুরের খাবার খেতেন পুতিন, সঙ্গে খেয়ে ফেলতেন ট্রাম্পকেও। এই যে আপনি যে কথাগুলো বলছিলেন, এই চরম বিতর্ক হয়েছে প্রথমবারের মতো, যেই দুজন সামনাসামনি যে বিতর্কে অংশগ্রহণ করেই এই মন্তব্যগুলো তারা করেছেন এবং 90 মিনিটের এই বক্তব্যকে জ্বালাময় হিসেবে আখ্যা দিয়েছে পশ্চিমা গণমাধ্যম, যেখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও তারা কথা বলেছেন, যেরকম অভিবাসন, অর্থনীতি নিয়েও, এসব ইস্যুতেও তাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হয়েছে। এ নিয়ে নুজহাত কামালের একটি প্রতিবেদন রয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এটি তৃতীয় নির্বাচন, সে হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে সপ্তম বিতর্ক এটি। বিপরীতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন ও প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক। স্বভাবতই বিশ্ব গণমাধ্যমের নজর ছিল বহুল প্রতীক্ষিত এ বিতর্কে। ট্রাম্পের তুলনায় নির্বাচনী দৌড়ে নবীন হলেও বিতর্কের মঞ্চে যুক্তির পাল্লা ভারী ছিল কামালারই। এবিসি নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় প্রথম মুখোমুখি হন দুই নেতা। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চ্যালেঞ্জ মাথায় রেখেই দুই নেতা আবির্ভূত হন মঞ্চে। অর্থনীতি নিয়ে প্রথম প্রশ্নের জবাবে কর কমানো আর বেকারত্ব বৃদ্ধির প্রসঙ্গ টেনে চলমান অর্থনৈতিক সংকটের জন্য ট্রাম্পকে আক্রমণ করেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা। অভিযোগ করেন চীনের কাছে যুক্তরাষ্ট্রকে বিক্রি করে দিয়েছেন ট্রাম্প। জবাবে ক্ষমতায় ফিরলে বাইরের দেশগুলোর ওপর শুল্ক আরোপের কথা বলেন ট্রাম্প। I took in billions and billions of dollars, as you know, from China. অভিবাসী সংকট ইস্যুতেও চাপে পড়েন ট্রাম্প। কংগ্রেসে অভিবাসন বিল পাশে ব্যর্থতার জন্য তাকে দায়ী করেন কামালা। অবৈধ অভিবাসীদের কিভাবে ফেরত পাঠাবেন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরতে পারেননি ট্রাম্প। উল্টো অভিবাসীরা পোষা প্রাণী খেয়ে ফেলে বলেও হাস্যকর দাবি তোলেন রিপাবলিকান নেতা। In Springfield, they're eating the dogs, the people that came in. They're eating the cats. They're eating the pets of the people that live there. And this is what's happening in our country, and it's a shame. Nation, the Republic would never survive another Trump term. And when we listen to this kind of rhetoric, when the issues that affect the American people are not being addressed, I think the choice is clear in this election. বিশ্ব রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী দেশ বলে অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক নানা সংকট আর মার্কিন পররাষ্ট্র নীতিও সমান গুরুত্ব পায় দুই নেতার নির্বাচনী বিতর্কে। ট্রাম্প ও কামালার প্রথম বিতর্কের বড় অংশ জুড়ে ছিল বৈশ্বিক সংঘাত ও যুদ্ধ। মধ্যপ্রাচ্য ইস্যুতে বেশ বাদানুবাদও হয় তাদের। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালাকে ইসরায়েল বিদ্বেষী
হিসেবে আখ্যায়িত করেন রিপাবলিকান নেতা। জবাবে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের সমর্থন জানানোর পাশাপাশি নিরাশ্রয় সমাধান ও গাজা পুনর্গঠনের উপর জোর দেন কামালা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ইস্যুতে রীতিমতো কাদা ছোড়াছুড়ি করেন ট্রাম্প কামালা। সাবেক প্রেসিডেন্টের দাবি, তিনি ক্ষমতায় থাকলে এ যুদ্ধ হতোই না বা এতদিনে মধ্যস্থতাও হয়ে যেত। জবাবে কামালা বলেন, দুপুরের খাবারের সঙ্গে ট্রাম্পকেও খেয়ে ফেলার ক্ষমতা রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও এদিন বর্ণবাদ, গর্ভপাত, স্বাস্থ্যসেবা, অভিবাসন, জ্বালানি, 2020 সালের নির্বাচন, ক্যাপিটাল হিলে 6 জানুয়ারির দাঙ্গা ও ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর ইস্যুতেও হয় দীর্ঘ যুক্তিতর্ক। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগের মধ্য দিয়ে বিতর্কের ইতি টানেন কামালা। সমাপনী বক্তব্যে ট্রাম্প প্রশ্ন ছুড়ে দেন, ভালো কাজ করতে চাইলে গত 3.5 বছরে কেন করেননি ভাইস প্রেসিডেন্ট কামালা? অনলাইন প্রেডিকশন মার্কেট ইটসের 2024 প্রেসিডেন্ট নির্বাচনের জরিপ বলছে, বিতর্ক যত এগিয়ে নিয়েছেন কামালা, ততই ট্রাম্পের জয়ের সম্ভাবনা কমেছে। আগের চেয়ে অন্তত 5% সমর্থন কমেছে ট্রাম্পের, 2% সমর্থন বেড়েছে কামালার। দুবার স্বল্প বিরতি বাদে 90 মিনিটের দীর্ঘ বিতর্ক শেষ হতে না হতেই তাই নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বিতর্কের আমন্ত্রণ জানিয়েছে কামালার প্রচারণা শিবির। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।